যতখানি আওয়াজ দিচ্ছে ততখানি মিছিল বড় করতে পারে কিনা এবং সেটার প্রাসঙ্গিকতা আছে কিনা সেটাও বুঝতে হবে। কিন্তু সরকারি দলের যেই রাজনীতিটা সেটাকে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। সরকার তো এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে। বিরোধী দলের যে রাজনৈতিক শূন্যগর্ভ অবস্থার বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে নারী সংস্কার নিয়ে বিরোধী দলের যে অবস্থিতি একটা উপস্থাপনা, সেটাকে নিয়ে সরকার কেন কথা বলে না? সরকার তো এই যে আপনি দেখেন বিরোধী দল হাম নিয়ে কথা বলেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে কথা বলেনি, তারা যে বিভিন্ন রকমের পিক এন্ড চুজ নিয়ে আন্দোলন করে, এই বিষয়গুলোই যদি সামনে বিভিন্ন দক্ষতার সঙ্গে সরকারি দল উপস্থাপন করতে পারে, বিশেষ করে সংস্কার কমিশনগুলো, 11টি সংস্কার কমিশনের একমাত্র সংবিধান সংস্কার ছাড়া অন্য কোনো কিছু নিয়েই বিরোধী দল কথা বলে না। এগুলো কিন্তু বিরোধী দলকে বেশ একটা ভালো রকম বিতর্কের মুখে ফেলে দিতে পারে সরকার। কারণ সরকার তো, আমরা জাতীয়তাবাদী সরকারকে আমরা প্রগতিশীল হিসেবেই জানি, বিশেষ করে নারী প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, আমাদের দেশের যে ইতিহাস ঐতিহ্যের প্রশ্নে, সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু বিরোধী দল পিছিয়ে আছে। আপনি দেখুন কনসার্টে বোতল ছুড়ে মারা থেকে শুরু করে আপনার রাষ্ট্রপতির অনুষ্ঠানে যে কাণ্ড ঘটলো, সেখানে কূটনীতিকরা সব এক লাইন ধরে চলে গেল, সব কিছুর দায় কিন্তু বিরোধী দলের বহন করতে হবে, কারণ এখানে সরকারি দলের লোকজন কিন্তু এগুলো ঘটনাগুলো ঘটায়নি। কাজেই আপনার সরকার যদি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে সামনে নিয়ে আসতে পারে যে বিরোধী দল তারা নিজেদের রাজনীতির ক্ষেত্রে অনেক লেজে গড়ে অবস্থায় আছে, সেইগুলো না করে শুধুমাত্র বিরোধী দল এটা করছে ওটা করছে, বিরোধী দলের কোনো রাজনীতি নাই, সেইটা বোধহয় ঠিক হবে না। সাংবিধানিকভাবে কোনোভাবেই আরেকটা তো ওনাকে তারেক রহমানের রিপ্লেসমেন্ট তো এই শফিকুর রহমানের করারও ব্যবস্থা নাই, নাহিদ ইসলামকে করার ব্যবস্থা নাই, তো আরেকটা নির্বাচন করতে হবে। তো এই নির্বাচনটা করলে কি হবে? ব্যবস্থা নাই কেন? আপনারা ভোট দিয়ে যদি কাউকে বানান, সে আবার প্রধানমন্ত্রী হবে, অসুবিধা কি? আরেকটা নির্বাচন লাগবে তো, ভোট মানে নির্বাচন লাগবে। একজন প্রাইম মিনিস্টার রিজাইন করলে আবার রিজাইন করবে কেন? প্রাইম মিনিস্টার রিজাইন করলে, টোটাল গভর্নমেন্ট রিজাইন করলে তো আরেকটা ইলেকশন লাগবে, পার্লামেন্ট ইলেকশন লাগবে। তো আপনি জামাতের কুলে বৈশা আসন পান 6টা, আর জামাতের কুলে না বসলে কোনো আসনে জামানত থাকতো না। তো আসবে আপনার রিপ্লেসমেন্টকে, রিপ্লেসমেন্ট হচ্ছে শেখ হাসিনা। তো শেখ হাসিনাকে আনতে চান কিনা, নাহিদ ইসলামকে এটা নিশ্চিত করতে হবে। তো আমি আপনাকে বলছি যে একটা ভঙ্গুর অবস্থায়, ভঙ্গুর উত্তরাধিকার নিয়ে দেশ যে এইটুকুন চালাচ্ছে, এই সম্বন্ধে আপনি পার্লামেন্টে, এই কয়েকদিন আগে তো পার্লামেন্টে ছিলেন, পার্লামেন্টে কথা বলছেন, সব কিছু করছেন। তো পার্লামেন্টের হয় নাই, 1 মাস হয় নাই পার্লামেন্ট এই স্টেশন থেকে আসছে, বাইরে আসছে। তো আপনি এখনই রাজপথে এত উত্তপ্ত কেন? এত উত্তপ্ত কেন রাজপথে? এবং আমরা নিজেরাও অবাক হয়েছি যে সালাউদ্দিন আহমেদের মতো এত সিনিয়র নেতা এরকম পার্লামেন্টে দাঁড়িয়ে এটা কিভাবে স্বীকৃতি দিলেন। যে বিএনপিকে আমরা চিনি, তারা কখনোই আপোষ করে নাই। বেগম খালেদা জিয়াকে কিন্তু আপনি জানেন 111-এর সময় আর্মি অফিসাররা সবাই গিয়ে প্রস্তাব দিয়েছিল যে ম্যাডাম আপনি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, তাইলে আমরা আপনার, বেগম খালেদা জিয়া তাদেরকে ঢুকতেই দেন নাই, কথা বলতে দেন নাই। এরপরে বেগম খালেদা জিয়াকে বেশ কয়েকবার এরশাদ আমলেও নানা ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল। শেখ হাসিনাও সর্বশেষ সিট ভাগাভাগির প্রস্তাব বিএনপির কাছে পাঠিয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া কখনোই এই সময়, ইভেন উনি নির্বাচনও বর্জন করেছেন। আপনি জানেন যে 86-এর ইলেকশন বর্জন করেছেন, 88-এর ইলেকশন বর্জন করেছেন, এরপরে তো 14 ইলেকশন আমাদের সামনে পরিষ্কার আছে। তো সেরকম একটা দলের যার হিস্ট্রি হচ্ছে এরকম, যে আপসহীনতার কারণে, এবং বেগম খালেদা জিয়াকে অনেকেই সমালোচনা করেছিলেন তখন যে ম্যাডাম যদি একটু নমনীয় হতেন তাহলে কিন্তু 111-এর মতো ঘটনার পরে যে আপনার আওয়ামী লীগ যে ক্ষমতা এসেছিল এটা নাও আসতে পারত। এবং আজকে এই 15 বছর পরে এসে শেষ মুহূর্তে এসে সবাই বলছেন যে বেগম জিয়া ওয়াজ কারেক্ট, কারণ উনি ওই সময় ক্ষমতায় যদি চলে যেতেন তাহলে কিন্তু এটা ব্ল্যান্ডার হতো। জনাব মাহবুব আজিজ, রাজনৈতিক কর্মসূচির চাপ বাড়লে অর্থনীতি ও বিনিয়োগের যে ক্ষতি হবে তার দায় কে নেবে? দেখুন, এগুলো খুব পুরনো এক ধরনের আলোচনা যে আন্দোলন হলে মানুষের জন দুর্ভোগ বাড়ে, কিংবা আপনার মনে পড়বে 24শে গণ অভ্যুত্থানের সময় যে কান্নাকাটি আমরা দেখেছিলাম, সেতু ভবন পড়ে যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে, সেটা পড়ে যাচ্ছে, মানুষের জীবনের মূল্যের চেয়ে যেন ভবন মূল্যবান হয়ে ওঠে। কিন্তু সেই সময় বাস্তবতা এখনকার বাস্তবতার মধ্যে পার্থক্য না, আমি এখন পুরনোর কথা বলছি না। এখন আমরা দেখছি একটা নির্বাচিত সরকারের বয়স এখনো 6 মাস পূর্ণ হয়নি। নিশ্চয়ই এখন আমরা দেখি বিরোধী দল কোন পর্যন্ত যায়, যতখানি আওয়াজ দিচ্ছে ততখানি মিছিল বড় করতে পারে কিনা এবং সেটার প্রাসঙ্গিকতা আছে কিনা সেটাও বুঝতে হবে।
হবে, কিন্তু সরকারি দলের যেই রাজনীতিটা সেটাকে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। সরকার তো এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে। বিরোধী দলের যে রাজনৈতিক শূন্যগর্ভ অবস্থার বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে নারী সংস্কার নিয়ে বিরোধী দলের যে অবস্থিতি, একটা উপস্থাপনা, সেটাকে নিয়ে সরকার কেন কথা বলে না? সরকার তো এই যে আপনি দেখেন বিরোধী দল হাম নিয়ে কথা বলেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে কথা বলেনি, তারা যে বিভিন্ন রকমের পিক এন্ড চুজ নিয়ে আন্দোলন করে, এই বিষয়গুলোই যদি সামনে বিভিন্ন দক্ষতার সঙ্গে সরকারি দল উপস্থাপন করতে পারে, বিশেষ করে সংস্কার কমিশনগুলো, 11টি সংস্কার কমিশনের একমাত্র সংবিধান সংস্কার ছাড়া অন্য কোনো কিছু নিয়েই বিরোধী দল কথা বলে না। এগুলো কিন্তু বিরোধী দলকে বেশ একটা ভালো রকম বিতর্কের মুখে ফেলে দিতে পারে সরকার। কারণ সরকার তো, আমরা জাতীয়তাবাদী সরকারকে আমরা প্রগতিশীল হিসেবেই জানি, বিশেষ করে নারী প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, আমাদের দেশের যে ইতিহাস ঐতিহ্যের প্রশ্নে, সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু বিরোধী দল পিছিয়ে আছে। আপনি দেখুন কনসার্টে বোতল ছুড়ে মারা থেকে শুরু করে আপনার রাষ্ট্রপতির অনুষ্ঠানে যে কাণ্ড ঘটলো, সেখানে কূটনীতিকরা সব এক লাইন ধরে চলে গেল, সব কিছুর দায় কিন্তু বিরোধী দলের বহন করতে হবে, কারণ এখানে সরকারি দলের লোকজন কিন্তু এগুলো ঘটনাগুলো ঘটায়নি। কাজেই আপনার সরকার যদি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে সামনে নিয়ে আসতে পারে যে বিরোধী দল তারা নিজেদের রাজনীতির ক্ষেত্রে অনেক লেজে গড়ে অবস্থায় আছে, সেইগুলো না করে শুধুমাত্র বিরোধী দল এটা করছে ওটা করছে, বিরোধী দলের কোনো রাজনীতি নাই, সেইটা বোধহয় ঠিক হবে না। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, যেমনটি আমরা আলোচনা করছিলাম যে আমরা আজকে দেখলাম যে সচিবালয় অভিমুখে 11 দলীয় ঐক্যজোটের আমরা যেমনটি দেখলাম যে পদযাত্রা হলো, পুলিশি বাধা, এবং নেতাকর্মীরা যে স্লোগানটি দিয়েছে সেটি হচ্ছে গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। এবং জামায়াতের আমিন যেমনটি অভিযোগ করলেন যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা প্রতিনিধিকে এখানে আসতে হবে এবং আমরা জনগণের পক্ষ থেকে দাবিগুলো তাদের হাতে তুলে দিতে চাই। সচিবালয় থেকে এখানে পায়ে হেঁটে আসতে 5 মিনিট লাগে না, সেখানে 15-20 মিনিট চলে গেছে, কিন্তু তারা কেউ আসতো না। আমরা ধরে নিচ্ছি তারা ভয় পাচ্ছে। সরকার কি ভয় পেল? এখানে আরো আছে যে সরকার তো ভয় পায় কিনা সেটা তো আমি বললে তো এটা বিশ্বাসযোগ্যতার কোনো মাপকাঠি নেই। এখানে প্রমাণ করার সরকার ভয় পেয়েছে কিনা এটা আমি এটার প্রমাণ দেব কিভাবে? এখানে ধরুন নাহিদ ইসলাম বলেছেন যে সরকার যদি গ্যাস, বিদ্যুৎ, পানি এই সব কিছুর অধিকার তারা ব্যবস্থা করতে না পারে, তাহলে তাদেরকে গদি ছেড়ে দেওয়ার আর কোনো তাদের অধিকার নাই, গদি রাখার, গদিতে বসে থাকার কোনো অধিকার। আমার কথা হলো যে নাহিদ ইসলামের এই কথাটাকে যদি আমি যৌক্তিক বলে ধরে নেই আলোচনার খাতিরে, তো মনে করলাম সরকার ছেড়ে দিল এই 6 মাসের মাথায়। ছেড়ে দিলে কি হবে? আরেকটা উনারে তো বসাই দেওয়ার কোনো ব্যবস্থা নাই সাংবিধানিকভাবে কোনোভাবেই। আরেকটা তো ওনাকে তারেক রহমানের রিপ্লেসমেন্ট তো এই শফিকুর রহমানের করারও ব্যবস্থা নাই, নাহিদ ইসলামকে করার ব্যবস্থা নাই। তো আরেকটা নির্বাচন করতে হবে। তো এই নির্বাচনটা করলে কি হবে? ব্যবস্থা নাই কেন? আপনারা ভোট দিয়ে যদি কাউকে বানান, সে আবার প্রধানমন্ত্রী হবে, অসুবিধা কি? না, আরেকটা নির্বাচন লাগবে তো। ভোট মানে নির্বাচন লাগবে? একজন প্রাইম মিনিস্টার রিজাইন করলে আবার রিজাইন করবে কেন? প্রাইম মিনিস্টার রিজাইন করলে, টোটাল গভর্নমেন্ট রিজাইন করলে তো আরেকটা ইলেকশন লাগবে, পার্লামেন্ট ইলেকশন লাগবে। তো আপনি জামাতের কুলে বৈশা আসন পান 6টা, আর জামাতের কুলে না বসলে কোনো আসনে জামানত থাকতো না। তো আসবে আপনার রিপ্লেসমেন্টকে, রিপ্লেসমেন্ট হচ্ছে শেখ হাসিনা। তো শেখ হাসিনাকে আনতে চান কিনা? নাহিদ ইসলামকে এটা নিশ্চিত করতে হবে। তো আমি আপনাকে বলছি যে একটা ভঙ্গুর অবস্থায়, ভঙ্গুর উত্তরাধিকার নিয়ে দেশ যে এইটুকুন চালাচ্ছে, এই সম্বন্ধে আপনি পার্লামেন্টে, এই কয়েকদিন আগে তো পার্লামেন্টে ছিলেন, পার্লামেন্টে কথা বলছেন, সব কিছু করছেন। তো পার্লামেন্টের হয় নাই, 1 মাস হয় নাই পার্লামেন্ট এই স্টেশন থেকে আসছে, বাইরে আসছে। তো আপনি এখনই রাজপথে এত উত্তপ্ত কেন রাজপথে? তো আমি আপনাকে বলছি যে আপনি লিখে রাখেন, আমি আপনাকে বলছি আজকে গতকাল গণ-অভ্যুত্থান দিবস গেছে, আজকে 6 তারিখ। আপনি লিখে রাখেন যে আওয়ামী লীগ যে কয়টা আসন পাবে, ইয়ার অর্ধেক আসনও নাহিদ ইসলাম পাবে না এই নেক্সট ভোট করলে, নেক্সট ভোটে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এত ফকফকা দেখার কারণ নাই। যে এই যে মাছের রাজা ইলিশ, বাত্তি রাজা ফিলিপস, একটা ছিল না, ও মানে এত কি ফকফকা, এত ফকফকা না দুনিয়াটা। বিএনপি
17 বছর আন্দোলন করেছে একটা জেনুইন নির্বাচনের জন্য। বলে নাই বিএনপি কোনদিন আমাকে ক্ষমতায় বসায় দাও। কিন্তু নাহিদ ইসলাম যে অভিযোগটি করছে বিএনপি বিরুদ্ধে যে এই সরকার নির্বাচনের শুরু থেকে প্রতি পদে পদে বিশ্বাসঘাতকতা করছে। কোনো বিশ্বাসঘাতকতা করে নাই। আপনার বিশ্বাস রাখার তো আপনার যোগ্যতাও নাই। আপনি যে গণ অভ্যুত্থানের একবারে আমি 3 তারিখ 5 তারিখ আমি নাহিদ ইসলামের সামনে শেখ হাসিনার পতনে ডিক্লেয়ার করছেন সবকিছু। আমি মাঝখানে উনি ডিবি অফিসে বসে হাঁটতেন, ডিবি অফিসে যারা এখন ডিবি অফিসে আসছিল যে এরা তো সাক্ষী দিচ্ছে, ডিবি অফিসে নাহিদ ইসলামরা পুরো ডিবি অফিস হেঁটে বেড়াতেন। ডিবি অফিসে তারা গলাদের ভিতরে ছিলেন না। ডিবি অফিসে রিমান্ডের সময় যে গলাদের ভিতরে থাকে 32-33 জন, 12 ফিট বাই 12 ফিট রুম। মঞ্জু ভাই কোন সময় গেছেন কিনা, রিমান্ড খাটছেন কিনা? আমি রিমান্ড খাটাচ্ছি ডিবি অফিসে যে পুরান গরাতটা সেইটা 12 ফিট বাই 12 ফিট, পাশে বাথরুম, ঢুকতে বাম পাশে বাথরুম। তো 12 ফিট বাই 12 ফিট রুমে রিমান্ডের নাম হচ্ছে 32 জন 36 জন ঢুকায় দেয়। আপনি দাঁড়াইয়া থাকতে পারবেন না, এটা নাম হচ্ছে রিমান্ড। 3 দিন আপনি জিজ্ঞেস করবেন যে আপনার আইওকে যে এইদিকে আসেন, আপনার কথাবার্তা না জিজ্ঞাসাবাদ করবেন, মানে এর অর্থ হলো আপনি এই 6 ঘন্টা বাইরে থাকলে জিজ্ঞাসাবাদের নামে আপনি তো এই জায়গা থেকে তো এই দুজক থেকে তো বাইরে থাকলেন, তো আসে না। তো এখন আমি আপনি বলছি নাহিদ ইসলামরা ওই সময় ঘুরে বেরিয়েছেন এই ইয়ার থেকে, এই যে গণস্বাস্থ্য থেকে যাওয়ার পরে ওইখানে হারুনের ভাতের হোটেলে ঘুরে বেরিয়েছেন। তো আর অন্যান্যরা কোথায় কি কি বলেছেন, সার্জিস সালাম আর হাসনাতরা কি কি বলেছেন গভর্নমেন্টের সাথে সারাক্ষণ আলোচনা করতেন পরে, এটা আমি বাদ দিলাম। বাট 3 তারিখ নাহিদকে সামনে রেখেই ডিক্লেয়ার হয়েছে হাসিনা যাও এক দফা। তো এই জন্য আমি আপনাকে বলছি তাহলে গতকাল আমরা বিতর্ক দেখলাম কেন? হ্যাঁ, গতকাল বিতর্ক এক দফার ঘোষককে নিয়ে আমরা বিতর্ক কেন দেখলাম? স্পষ্ট করতে হবে এক দফার ঘোষককে নিয়ে আমরা কেন বিতর্ক দেখলাম? আমি আপনাকে বলি আপনি আমাকে বলেন যে কোয়েশ্চনটা কি এইটা, যে ডকুমেন্টারি যেটা নিয়ে বিতর্ক হলো ওই ডকুমেন্টারি নিয়ে এইটা কি আপনি কি আমার কোয়েশ্চনটা এটা করছেন? ওই বিষয়টাই জানতে চাচ্ছি। আমি মনে করি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যে ডকুমেন্টারিটা বানিয়েছেন এই ডকুমেন্টারিটা সাদা চোখে দেখলে আমি ভুল বলতে চাই, এক। দ্বিতীয়ত হচ্ছে যদি আমি বাঁকা চোখে দেখি তাহলে এখানে স্বৈরাচারের দূষণরা বিভিন্ন মন্ত্রণালয়ে বসে আছে, এরা এটাকে সাবোটাইজ করতে পারেন, অন্তর্ঘাত করতে পারেন। ভাই এই একটা টেলিভিশন চালিয়ে আসছেন, জিজ্ঞেস করেন যে অন্তর্ঘাত কিভাবে হতে পারে। আর 3 নম্বর আমার একটা বক্তব্য আছে যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এই বিষয়ে তো আপনি এক্সপার্ট না, আপনি এটা ডিএফপি কে দিতে পারতেন, ডিএফপি কে বলতে পারতেন এটা বানায় দাও, ইয়াতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি কে বলতে পারতেন তোমরা বানায় দাও, বিটিভি কে বলতে পারতেন তারা এটা তোমরা বানায় দাও, আমরা টাকা দেব। বাট তারা এটা বানাইতে গেলেন কেন, এটা হচ্ছে তাদের দোষ। আমি মনে করি এই 2 মন্ত্রী এটা তারা সঠিক কাজটি করেন নাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মোশাররফ আহমেদ ঠাকুর। চলো মুজিবুর রহমান মঞ্জু, আমি আপনার একটা বক্তব্যকেই যদি উদ্ধৃত করি, একসময় আপোষহীন হিসেবে পরিচিত বিএনপি এখন আপোষকামী অবস্থান নিয়ে জনগণের রায় উপেক্ষা করছে। বিএনপির কোন কোন কাজগুলোকে আপনি আপোষকামী অবস্থান হিসেবে বিবেচনা করবেন? আপনি আমার যে বক্তব্যটা কোট করেছেন সেখানেই ওই বক্তব্যের জবাবটা আছে। আমি বলেছি যে বিএনপির যে স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে জুলাই সনদের যে বিষয়গুলোতে উনি বলেছেন যে সংস্কারের বাহানায়, আপনি দেখবেন সার্চ করলে এটা পাবেন, সংস্কারের বাহানায় যদি তারা নির্বাচন হতে না দেয় এই জন্য আমরা সবগুলো বিষয়ে ছাড় দিয়ে আপোষ করে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। তো এই বক্তব্যটা নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে এবং আমরা নিজেরাও অবাক হয়েছি যে সালাউদ্দিন আহমেদের মতো এত সিনিয়র নেতা এরকম পার্লামেন্টে দাঁড়িয়ে এটা কিভাবে স্বীকৃতি দিলেন। যে বিএনপিকে আমরা চিনি তারা কখনোই আপোষ করে নাই। বেগম খালেদা জিয়াকে কিন্তু আপনি জানেন 111-এর সময় আর্মি অফিসাররা সবাই গিয়ে প্রস্তাব দিয়েছিল যে ম্যাডাম আপনি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, তাইলে আমরা আপনার, বেগম খালেদা জিয়া তাদেরকে ঢুকতেই দেন নাই, কথা বলতে দেন নাই। এরপরে বেগম খালেদা জিয়াকে বেশ কয়েকবার এরশাদ আমলেও নানা ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল। শেখ হাসিনাও সর্বশেষ সিট ভাগাভাগির প্রস্তাব বিএনপির কাছে পাঠিয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া কখনোই এই সময়, ইভেন উনি নির্বাচনও বর্জন করেছেন। আপনারা জানেন যে 86-এর ইলেকশন বর্জন করেছেন, 88-এর ইলেকশন বর্জন করেছেন, এরপরে তো 14 ইলেকশন আমাদের সামনে পরিষ্কার আছে। তো সেরকম একটা দলের
যার হিস্ট্রি হচ্ছে এরকম, যে আপসহীনতার কারণে, এবং বেগম খালেদা জিয়াকে অনেকেই সমালোচনা করেছিলেন তখন, যে ম্যাডাম যদি একটু নমনীয় হতেন তাহলে কিন্তু 1/11-এর মতো ঘটনার পরে যে আপনার আওয়ামী লীগ যে ক্ষমতা এসেছিল এটা নাও আসতে পারতো। এবং আজকে এই 15 বছর পরে এসে শেষ মুহূর্তে এসে সবাই বলছেন যে বেগম জিয়া ওয়াজ কারেক্ট, কারণ উনি ওই সময় ক্ষমতায় যদি চলে যেতেন তাহলে কিন্তু এটা ব্ল্যান্ডার হতো। তো সেই জায়গা থেকে আমি সমালোচনাটা করেছি যে দেখেন, একটা গণভোটের রায় হয়েছে, একই দিনে দুটো ভোট হয়েছে। একটা ভোট বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে রাষ্ট্র পরিচালনার জন্য, আর একটা ভোট ম্যান্ডেট দিয়েছে যে এই জিনিসগুলো সংস্কার করার জন্য। এখন বিএনপি একটা ম্যান্ডেট মানছে আর একটা ম্যান্ডেট মানছে না। এবং ইন্টারেস্টিংলি আপনি দেখবেন তারেক রহমান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু নির্বাচনের আগে এই গণভোটে হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করেছেন। আমি সেদিন ওনার একটা বক্তব্য দেখলাম, আমি খুব অবাক হয়েছি। উনি মানে হ্যাঁ ভোট কিভাবে দিতে হবে সেটার উপর মনে হচ্ছে যেন উনি একজন শিক্ষক হিসাবে ক্লাস নিচ্ছেন। তাহলে এত স্পেসিফিকলি যিনি গণভোটকে অন করেছেন, গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন, তিনি যখন বা তার সরকার যখন এসে বলে গণভোট অবৈধ, গণভোট কনস্টিটিউশনে নাই, গণভোটের ভোটে যে প্রশ্ন চাওয়া হয়েছে সেটা সাধারণ মানুষ বোঝে না, এই জিনিসগুলো খুবই দুঃখজনক। সেই জন্য আমি বলেছি যে যেই বিএনপিকে আমরা চিনতাম আপোষহীন হিসেবে, সেই বিএনপিকে আমরা দেখলাম যে ক্ষমতায় আসার পর তারা ডিক্লাইন করেছেন, তারা আপোষকামী হয়ে পড়েছেন এবং ক্ষমতার কারণে তারা অনেক কিছু করছেন। যেমন আপনি দেখছেন ক্যাম্পাসে এখন সন্ত্রাস শুরু হয়েছে, দলীয়করণের ব্যাপারে আমরা দেখছি প্রতিদিনই কোনো না কোনো জায়গায় দলীয় লোকদেরকে বসানো হচ্ছে। দলীয় লোক বসানোর ব্যাপারে আমার কোনো আপত্তি নাই যদি আপনি এটা আগে ডিক্লেয়ার করতেন, ঠিক আছে? আপনি তো আওয়ামী লীগ দলীয় লোক বসাচ্ছে এটাকে কন্ডেম করেছেন, আমরা সবাই মিলে কন্ডেম করেছি। এবং আপনি 31 দফায় 9 নম্বর দফাটা আপনি দেখবেন, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে সরকারি এবং কর্পোরেশনগুলোতে আমরা নানা সর্টিং করে দলীয় চিন্তার বাইরে আমরা দক্ষ যোগ্য লোকদেরকে নিয়োগ দিব। এখন আপনি শুধু বারবার বলছেন 5 মাস 6 মাসের মধ্যে আপনি সরকার করেছেন, নতুন ভাবে দিচ্ছেন। কেন? আপনি গত 18 মাসে যে সরকার ছিল সেই সরকার তো আপনার লোকেরা বিভিন্ন জায়গায় পদায়নে ছিল, বিভিন্ন জায়গায় বিএনপির লোকেরা পদস্থ ছিল না। এই যে স্বরাষ্ট্র, এখন যে পররাষ্ট্রমন্ত্রী, এখন যে আইনমন্ত্রী, এখন যে আপনার এই দেখবেন এনবিআর এর চেয়ারম্যান সহ অনেক পদ দেখবেন আপনি, সেখানে বিএনপি পন্থী বা বিএনপির প্রতি অনুরাগী লোকেরাই বিভিন্ন জায়গায় ছিল। তো এটা তো হঠাৎ করে এরকম পরিস্থিতিটা আসে নাই। তো সেই জন্য মানে যে কথাটা আমরা বলেছি যে আমরা দেখছি বিএনপি কে আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম, যে বিএনপি একটা নতুন ধারা রাজনীতি করবে, সেই জায়গাটা আমরা ব্যতীত হয়েছি। ধন্যবাদ। আরেকটা ছোট দুইটা কথা বলি। একটা হচ্ছে যে ডকুমেন্টারির কথাটা যেটা মোশাররফ ভাই বললেন, যে দেখেন ডকুমেন্টারি বানানোর পরে কিন্তু সাধারণত একটা প্রিভিউ হয়, প্রিভিউ কমিটি থাকে। এটা আপনার মিডিয়াতে যারা আছেন ভালো জানেন, মোশাররফ ভাই আরো ভালো জানেন। আপনি এটা প্রিভিউ হয়ে তারপরে এটা এখানে এসেছে, তাহলে বোঝা যাচ্ছে এটা যে বিএনপি বা সরকার দলের লোকেরা এটাকে ছাড় দিয়েছে। তার মানে দায় এড়ানোর সুযোগ এরকম একটা অনুষ্ঠানে আপনি এরকম একটা ব্লান্ডার করবেন আর দায়টা চাপাবেন বিরোধী দলের উপর, এটা তো হতে পারে না। বিরোধী দলের কজন লোক ওখানে ছিল? অসংখ্য ধন্যবাদ। শহীদ পরিবারের লোকেরা ছিল। মোশাররফ আহমেদ ঠাকুর, যে বিষয়টি মুজিবুর রহমান মঞ্জু ইন্ডিকেট করেছে, বিএনপি আবারও কেন পুরনো চক্রে ফিরে গেল, দলীয়করণের রাজনীতিতে ফিরতে হলো কেন? বুঝিনি। দলীয়করণে যে রাজনীতির অভিযোগ করেছে জনাব মুজিবুর রহমান মঞ্জু, কি বলবেন সে বিষয়ে? রাজনীতিতে তো দলই থাকবে, এমনি নিরপেক্ষ লোক কি রাজনীতিতে আসার কোনো সম্ভব? আপনি বলেন প্রশাসনে দলীয় লোকজন বসছে কিনা, এটা সর্বক্ষেত্রে সেই অভিযোগটা করছে বিরোধী দল। না না, কোশ্চেনটা ঠিক করে বুঝার মতো করে করেন, স্পষ্ট করে করেন। না নিশ্চয়ই আপনি শুনেছেন। না না না, আমি শুনেছি যে এখন মঞ্জু ভাইয়ের কথার থেকে ক্লিয়ার হয় নাই। আপনি আমাকে কোশ্চেনটা ক্লিয়ার করেন যে আপনি কি বুঝাতে চাচ্ছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায় দলীয় লোকজন বসিয়ে দেওয়া হচ্ছে, এটা? বিরোধী দল বরাবরই অভিযোগ করছে বিএনপির সর্বক্ষেত্রে নগ্ন দলীয়করণ নিশ্চিত করেছে। সেই জায়গা থেকে প্রশ্ন রেখেছি, ফ্যাসিবাদী শাসনামলে আমরা যেমনটি শুনেছি না যে দলীয়করণের রাজনীতি, সেই পুরনো চক্রে কি আবার ফিরে গেল রাজনীতি? আচ্ছা, আমি একটু বুঝিয়ে বলি তাহলে ওনাকে, প্রশ্নটা সহজ করে দিই। জি নিশ্চয়ই। বিএনপির 31 দফার 9 নম্বর দফায় বলা আছে, রাষ্ট্রের সকল সাংবিধানিক, আইনগত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে দলীয়করণের প্রভাবমুক্ত করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিচ্ছি। এই জন্য প্রয়োজনীয় আইন সংস্কারের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের পুনর্গঠন করা হবে। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে নিয়োগের আগে সংসদীয় কমিটির শুনানি ও ভেটিং প্রক্রিয়া চালু করার প্রস্তাব দিচ্ছি, যাতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা যোগ্যতা নিরপেক্ষতা নিশ্চিত হয়। না না স্যার, প্রথম কথা হচ্ছে যে সাংবিধানিক পদ
যেমন সিজিএস একটা কন্ট্রোলার জেনারেল, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে। এইটা একটা সাংবিধানিক পদ। তারপর আছে কিছু সাংবিধানিক পদ যেগুলি আমি আপনাকে বলি যে আপনি যেটা বলছেন যে দলীয়করণ যেমন বিএনপি এখন ভোটে নির্বাচিত হয়েছে, তো এখানে কি অন্য দলের লোককে প্রধানমন্ত্রী বানানোর কোনো ব্যবস্থা আছে? সে বিষয়ে তো কারো কোনো অভিযোগ নেই মোশাররফ আহমেদ ঠাকুর। মন্ত্রী অন্য দল অভিযোগটা থেকে যেখানে বানানোর সেখান ব্যবস্থা থেকে যদি আছে? শুরু করেন, অন্য দল থেকে মন্ত্রী বানাবো এই ব্যবস্থা আছে? আছে তো, আপনার আর বাংলাদেশের আপনি আমাকে বলেন যে বিএনপি একটা সাংবিধানিক পদে একটা দলীয় লোক বসেছে, কোন একটা সাংবিধানিক পদে? নির্বাচন কমিশন সচিবালয়ে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে একটা অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশনে যে লোকটা উনি ডেপুটি সেক্রেটারি থাকা অবস্থায় আওয়ামী লীগ তার চাকরি খেয়েছিল, তাকে যথাযথ ক্ষতিপূরণ হিসাবে তাকে ওই জায়গায় অতিরিক্ত সচিব হিসাবে পদায়ন করা হচ্ছে। এই লোকটা আগে নির্বাচন কমিশনে উপসচিব ছিলেন, তো এখানে নতুন কোন দলীয় লোক নিয়ে দেওয়া হয় নাই। তার মানে বিএনপি দলীয়করণের রাজনীতি করছে না। বিএনপি যেখানে ধরুন সাংবিধানিক পদ, যেমন নির্বাচন কমিশনার একটা সাংবিধানিক পদ, অডিটর জেনারেল একটি সাংবিধানিক পদ, তো এই যে সাংবিধানিক যে পদগুলি আছে এইগুলি তো অবশ্যই পার্লামেন্টের বেটিং হতে পারে, পার্লামেন্টের কমিটির শুনানি হতে পারে, অথবা অন্যান্য লোকজনও পার্লামেন্টের বাইরে যেসব বুদ্ধা লোকজন আছেন এই বিষয়ে তাদেরকে যে ইয়ে হতে পারে, তাদের মতামত নেওয়া হতে পারে। তবে আমি আপনাকে বলতেছি যে বিএনপির প্রশাসনের বা আমলাতন্ত্রের টোটাল 10% লোককে আপনি প্রশাসনে নিয়োগ দিতে পারেন, এটা আইন যে প্রশাসনের 10% লোক আপনি চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারেন। এখন কোনো সময় একটা লোক বিএনপি করেছে এই জন্য তাকে কোথাও চাকরি বাকরি দেওয়া যাবে না, এটা তো না ভাই। আমি বেআইনি করছে কিনা, আইনের লঙ্ঘন করছে কিনা এটা দেখতে হবে। এবং বিএনপি আপনাকে, যেমন আমি আইসা পাইলাম যেটা আমাদের মাহবুব ভাই বলতেছিলেন যে নারী কমিশন নিয়ে যে অপোজিশনের যে মত, নারীদেরকে অপমান অপদস্থ করে তাদের যে মত, তাদের যে বক্তৃতা ভাষণ, এটার জন্য তারা নারী কমিশনের নারী উন্নয়নের কথা নিয়ে কথা বলেন না। আজকে দেখুন 5%, এই যে 48 বিসিএস এবং এরপরে বিসিএস গুলো হলো কোটা উঠাই দেওয়ার পরে নারীদের অংশগ্রহণ বিসিএস এখন 5%-এর নিচে নেমে আসছে। তো এই জন্য আমি আপনাকে বলি, যেমন ধরুন আজকে আপনার এখানে আসার আগে একটা সংবাদ পেয়ে আসলাম এবং আমি খুব খুশি হয়েছে যে বিটিভির ইতিহাসে এই প্রথম একজন নারীকে ডিজি পদে দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনি বলুন জানতে চাই জনাব মাহবুব। তাকে ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর, ধন্যবাদ নারী হিসেবে একজন নারী আমি আমাদের দেশের নারীদেরকে ক্ষমতায়নের প্রশ্নে বিএনপির একদম অগ্রগামী পদক্ষেপ না। রাজনীতির ক্ষেত্রে আমরা সবসময় দেখি যারা বিজয়ী হয় সবই তার এবং তার দলের, এবং অন্য মতের মানুষের সেই জায়গাতে অন্তর্ভুক্তিমূলক সমাজের যে আকাঙ্ক্ষার কথা আমরা বারবার বলি, কখনোই সেটা পূরণ হয় না। মোশাররফ ঠাকুর দাবি করছিল আইনের ব্যত্যয় ঘটছে না। অবশ্যই ঘটছে, কারণ আপনি দেখুন 11টি যে পদ, সেটা আপনার বন কর্তৃপক্ষ থেকে শুরু করে বিসি থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কথা বলছেন। হ্যাঁ, 11টি পদে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠাতে ব্যবস্থাপনা পরিচালক এমডি সবগুলো বিএনপির। এবং আপনি দেখুন এখানে বিএনপির অসুবিধা নাই, কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে যেখানে ভোট হতে পারে, যেটা নির্বাচন, কেন আপনি নির্বাচন দিবেন না? কেন আপনি ওই পদে যাবেন? আপনি তো একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত, এবং সবচেয়ে বড় কথা আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী এখানে নাই, তারপরেও আপনার নির্বাচনকে এখনই কেন ভয় পেতে হচ্ছে 6 মাসের মাথায়? বা আরো আগেই আপনি ভয় পেতে শুরু করেছেন। আপনি প্রত্যেকটা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি, কাদের নিয়োগ দেওয়া হয়েছে? যারা নির্বাচনে পরাজিত হয়েছেন সেই সমস্ত পরাজিত প্রার্থীদেরকে বিএনপি তাদের এই সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দিয়েছে। এগুলো তো ভালো উদাহরণ নয়। যা ভালো নয় তাকে আমাদের ভালো নয় বলতে হবে। আমরা চাই যে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, সেখানে সকলের এক ধরনের সম্পৃক্ততা থাকবে। এখন বিএনপি তো ক্ষমতায় আছে 2/3 আসন নিয়ে, এখন তাদেরকে যদি দিনে রাতে সবসময় বলতে হয় যে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে কে কোন বিএনপি, এখানে বিএনপি ওখানে বিএনপি সব জায়গায় বিএনপি, তাহলে তো কিছুদিন পরে সেই আওয়ামী লীগের মতোই অবস্থা হবে যে সবকিছুই বিজয়ীদের মধ্যে। তার নিয়োগের বিষয়ে তিনি নারীর ক্ষমতায়নের কথা বলছেন। এটা হতে পারে, এটা আপনি একজন নারীকে আপনারা খুঁজে পেয়েছেন, কিন্তু বিটিভির যেই আপনার ডিজি হবার যে
একটা দীর্ঘ আমাদের ইতিহাস ঐতিহ্য আছে, সেটার সাথে কি এই নিয়োগের কোন রকম ধারাবাহিকতা আপনি দেখতে পান? কারা ছিল বিটিভিতে এক সময় ডিজি, আজকে সেই জায়গাটাকে কত আগে নষ্ট হয়ে গেছে। এর আগে আওয়ামী লীগও তাই করেছে। এখন আপনি যদি নিজের দলের লোক নেন, তাহলে বাতাবি লেবুর ফলনি আপনি সেখানে দেখতে পাবো। আমরা দেখতে চাই যিনি দায়িত্ব পেয়েছেন তিনি কতখানি সৎ সাংবাদিক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। বেশ কিছু প্রশ্ন আপনি মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে, জনাব মোশাররফ আহমেদ ঠাকুর বেশ কিছু প্রশ্ন মাহবুব আজিজ উত্থাপন করেছে, যদি দু এক লাইনে আপনি জবাব দিতে চান। আমি আপনাকে বলি যে কোনো রাজনৈতিক দল করলে আপনি আগে দেখবেন লোকটার যোগ্যতা আছে কিনা। আপনি 11টা কর্পোরেশন বা সংস্থায় যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এরা সবাই একজন ছাড়া সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের MA পাস, অনার্স MA পাস, আর একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে অনার্স MA পাস। তো আমি আপনাকে বলছি যে এই লোকগুলি বিএনপি সাপোর্ট করার কারণে বা বিএনপি কোনো আমলে করার কারণে অযোগ্য হয়ে গেছেন এটা না। আপনি দেখবেন যে এটা ঠিক আছে, ওনাদের যোগ্যতা সেইভাবে আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তাদেরকে যে পদে দেওয়া হচ্ছে, এখানে চেয়ারম্যান এইরকম পদে দেওয়া হচ্ছে। তো চেয়ারম্যানরা তো একা ডিসিশন নেন না, যেখানে চেয়ারম্যান আছেন সেখানে একটা বোর্ড আছে, যেখানে MD আছে এখানে একটা বোর্ড আছে। এই বোর্ডের সিদ্ধান্তের বাইরে বেসিক্যালি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, এখানে কোনো ডিজির পদ নাই যেটা একদম সরকারি। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে প্রথম কথা হচ্ছে যে মাহবুব ভাই যেটা বলেছেন, আমাদের আজিজ ভাই মাহবুব আজিজ বলেছেন, যেটা আইনের অবশ্যই লঙ্ঘন হয়। যদি শেষ করেন, আপনি যদি আইনের লঙ্ঘন হয়ে থাকে, আগামীকাল আমি খরচ দিব ভাই, আপনি একটা হাইকোর্টে রিট করেন যে এই আইনের উমুক আইনের ব্যত্যয় হয়েছে। আমি আপনাকে বলি এখানে 10% ব্যুরোক্রেসি, 10% আমরা দিতে পারি, যে কোনো গভর্নমেন্ট চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে। এবং সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মোশাররফ আহমেদ ঠাকুর। মুজিবুর রহমান মঞ্জু, শেখ হাসিনাকে কথা বলতে দেয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর এমনটি বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু আমরা যদি নয়াদিল্লির আমরা ভূমিকা জানতে চাই, সেটা কি আসলে উস্কানিমূলক? অবশ্যই উস্কানিমূলক, এবং নয়াদিল্লিকে অনুরোধ করার পরও বাংলাদেশের যে আপনার কূটনৈতিক যে সৌজন্য, সেটা তো বাংলাদেশ অনুরোধ করেছে। এবং আমরা দেখেছি যে প্রথমে নয়াদিল্লি পক্ষ থেকে বলা হয়েছিল যে এই অনুষ্ঠানটা সরকারি অনুষ্ঠান না, এটা বেসরকারি একটা উদ্যোগ, এটা আমরা কিছু করতে পারি না। কিন্তু কালকে আবার দেখা গেল যে সেখানে যারা আয়োজন করেছে তারা বলেছে যে শেখ হাসিনাকে সশরীরে ওনার চেহারা দেখানোর ব্যাপারে সরকারের আপত্তি ছিল। তাহলে বোঝাতে যাচ্ছে এখানে সরকারের কোনো না কোনোভাবে ইনভলভমেন্ট আছে। সুতরাং আমি যেটা মনে করি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে কড়া প্রতিবাদটা দেওয়া হয়েছে এটা খুবই যৌক্তিক, প্রপারলি এটা করা হয়েছে। এবং এটা আমাদের দুই দেশের, আমরা সবাই চাই যে আমাদের এই প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হোক। আমার কাছে যেটা মনে হচ্ছে, ভারত এখানে শেখ হাসিনাকে ইস্যু বানিয়ে এখানে এক ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন, যেটা অ্যাকচুয়ালি আমাদের দোনো দেশের জন্যই ভালো হবে না। এবং এটা পরিষ্কার, এটা যতক্ষণ পর্যন্ত ভারত এটা মানতে না পারবে যে বাংলাদেশের মানুষের গণরোষ এবং মানুষের ক্ষুব্ধতার মধ্যে দিয়ে একটা গণ অভ্যুত্থান ঘটেছে, গণ অভ্যুত্থানকে সারা পৃথিবীতে সম্মান জানায়, ঠিক আছে, সেই সম্মানটা ভারতের জানাতে হবে। আমি এই দুটো কথার একটু জবাব দেই। প্রথম কথা হচ্ছে যে মোশাররফ ভাই যেটা বলেছেন আইনগত, আমি কিন্তু প্রশ্নটা তুলেছি যে বিএনপির কমিটমেন্ট, যেটা যে কমিটমেন্টটা করেছে, আমি বলি আপনি যদি কমিটমেন্ট না করতেন কোনো অসুবিধা ছিল না, আপনি কমিটমেন্টটা করেছেন কেন? কারণ আওয়ামী লীগ এই ধরনের দলীয়করণ, দলীয় লোকদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছে বলেই তো আপনি এই কমিটমেন্টটা করেছেন যে আমরা ক্ষমতায় গেলে এটা করব না। তা আপনি যখন এটা করছেন তখন আমরা প্রশ্ন তুলছি যে আপনি কমিটমেন্ট লঙ্ঘন করছেন। এখন আপনি আইনের মার প্যাচ দিয়ে অনেক কথা হয়তো বলতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, সেটা হলো আপনার কোথায় যেন বলা হয়েছে যে কেউ আসে নাই, সরকার ভয় পেয়েছে কিনা, যে আজকের আন্দোলনের ব্যাপারে। এখানে দেখেন, আজকে বিরোধী দল যখন সেখানে সচিবালয়ের সামনে গিয়েছে, আমরা চেয়েছিলাম যে সরকারের পক্ষ থেকে কেউ এসে একটা ব্যাখ্যা দেখ যে কেন এই সংকটটা হচ্ছে, গ্যাস সংকটটা কবে কাটবে, এটা জবাবদিহি করতে হবে। কিন্তু ওনারা কেউ আসেন নাই। এটা বোঝা যাচ্ছে যে মানুষের কাছে জবাবদিহি করার মতো কোনো অবস্থা ওনাদের নাই। এটা হচ্ছে ভিত্তির ব্যাপার। মাহবুব আজিজ, যেমনটি পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বললেন, দুই দেশের সম্পর্ক কোন দিকে যাবে সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে। এখন কি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শেখ হাসিনাকে ইস্যুকে কেন্দ্র করে আসলে জটিল হয়ে উঠছে? আচ্ছা, এই প্রসঙ্গে আসবার আগে আমি আরেকটু বলে নেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে কারা আওয়ামীপন্থী শিক্ষক।
অত্যন্ত গুরুত্বপূর্ণ 2-3 জন শিক্ষককে বহিষ্কারের কথা আমরা শুনতে পাচ্ছি। তো আমাদের মনে পড়বে যে জামাত এবং এনসিপি কি করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক কিছু দখল করে বসেছিল। কাজেই এই দখল এবং নানান রকম যে সুবিধাভোগী এই শ্রেণীটা কিন্তু সব জায়গাতে সবসময়ই থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনার যে প্রসঙ্গ নিয়ে কথা হলো, এটা তো আসলে আমরা 17 বছর দেখেছি যে তারেক রহমানের কথাবার্তা এখানে প্রচার করা যেত না এবং বলা হতো যে নানান রকম শাস্তির ব্যবস্থা ছিল। তো আজকের এই খোলা বিশ্বে আপনি কি করে আটকে রাখবেন কথাবার্তা, এবং এই জায়গায় আসলে সরকারের আরো অনেক প্রগতিশীল অবস্থান নেওয়া উচিত। আপনি কথা বলতে দেন সকলকে, যিনি খুন করেছেন তিনি কথা বলে কি করবেন, এবং সেই জায়গাতে তাকে আইনের আওতায় আসতেই হবে। সেই জায়গায় যদি সরকার দৃঢ়তার পরিচয় দেয় এবং যদি অপ্রয়োজনীয় বিভিন্ন ইস্যু সামনে চলে না আসে। আপনি দেখুন যে জুলাই জাদুঘরে 72 থেকে 75-এর রক্ষী বাহিনীর অত্যাচার যুক্ত করতে হচ্ছে, তাহলে 72 থেকে 75-এর যদি আপনার অত্যাচার যুক্ত হয় তাহলে 71-এ জামাতের ওটাও তো ওখানে যুক্ত করতে হবে। তার মানে যে যার আলুটি নিয়ে আপনি পুড়িয়ে খাবে বিভিন্ন জায়গায়। আপনি এই যে বিভিন্ন ধরনের যে রাজনৈতিক বয়ান আপনার তৈরি করা হচ্ছে, তখন কি বলা হচ্ছে না যে শুধুমাত্র 17 বছরই কি রাজনৈতিক অন্যায় ছিল, অন্যান্য অন্যায়গুলোর বিচার হবে না? আজকে মুক্তিযুদ্ধ জাদুঘর বলে একটা জাদুঘর নাই সরকারি ভাবে। আমি শেখ হাসিনার সাথে আপনার মন্তব্য নিয়ে শেষ করব। আমি আপনাকে বলি যে প্রথম কথা হচ্ছে হাসিনার চেহারা দেখানো হয় নাই। তো আমি আপনাকে বলি যে ভারত এটা বলেছে যে তাদের এই হাসিনার যে বক্তব্য, এই বক্তব্যের সাথে এই বক্তব্য তারা সমর্থন করেন, এই বক্তব্যের সাথে তাদের সম্পর্ক নাই। 1 2 নম্বর, কয়েকদিন আগে হাসিনা যখন বললেন আমি জানতাম না আমাকে দেশের বাইরে নিয়ে আসা হচ্ছে, আমি জানতাম গোপালগঞ্জে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি পরে জেনেছি যে আমাকে এখানে নিয়ে আসছে, আমি এখনো দেশের প্রধানমন্ত্রী। তখন জয়শঙ্কর তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে না, হাসিনা আগের দিন থেকেই আমাদের সাথে যোগাযোগ করছিলেন যে সাময়িক আশ্রয় দেওয়া যায় কিনা। এর মাধ্যমে আমি মনে করি জয়শঙ্কর হাসিনার একবার পুরো গুমটটা হাড়ি ভেঙে দিয়েছিলেন যে হাসিনা নিজে পলায়নের জন্য উনি ব্যবস্থা করছিলেন। তো এই জন্য আমি পুরোটা বুঝি আজকে যখন ইন্ডিয়া থেকে কাঁচামরিচ আনতেছি, তারপর পাইপলাইনে ডিজেল আনতেছি, এই সময় আমি মনে করি ইন্ডিয়ার প্রতি এত হার্শ হওয়ার দরকার থাকে।